নমস্কার, এক্সপ্রেস অনলাইনের এই বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং যে বিশেষ সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অর্থাৎ একটা হচ্ছে যে ভাইরাসের সংকট, যে সংকটে এখন সরাসরি গোটা পৃথিবীর সব কিছু আবদ্ধ, গোটা পৃথিবীর সব কিছু ভাইরাসে আটকে আছে এবং তার থেকে মুক্ত নয় শিল্প, বাণিজ্য এবং আর্থিক যে অবস্থা দেশের, সব কিছুই এখন ভাইরাস হয়ে আছে। এই ভাইরাস থেকে মুক্তি পেতে গেলে আগামী দিনে কি করতে হবে এবং আগামী দিনে তার নিদান কি আছে, এটা নিয়ে অর্থনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ যারা আছেন, তারা ইতিমধ্যে বিভিন্নভাবে বিভিন্ন মত প্রকাশ করেছেন। কিন্তু আমাদের আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা যেটাকে বেছে নিয়েছি, যেটা হচ্ছে যে শিল্পের যে সংকট এবং যে সংকটের মধ্যে দিয়ে গোটা রাজ্য, আমি রাজ্যের বাইরের সংকটের কথা যাচ্ছি না, যেহেতু আসানসোল, দুর্গাপুর এবং একই সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গ, হলদিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গা এখন সর্বত্র শুধু সংকট এবং সংকট এবং সংকট। ফলে এই সংকটের ফলে নতুন কোনো কর্মসংস্থান হচ্ছে না এবং যখন এই লকডাউনের পিরিয়ড, অর্থাৎ এই যখন ভাইরাসের পিরিয়ডটা যখন শেষ হবে, যখন সব কিছু নর্মাল হওয়ার কথা, তখন আমরা কি এই সংকটটা কাটিয়ে উঠতে পারবো আদৌ? কি বলছেন বিশেষজ্ঞরা, সেটা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন একেবারেই অর্থনৈতিক ক্ষেত্রে দুই বিশিষ্ট মানুষ। একজন আমাদের রানীগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সন্দীপ ভালোটিয়াজি, উনি একই সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কমিটিরও চেয়ারম্যান। সন্দীপ ভালোটিয়াজি, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমাদের সঙ্গে আছেন বিপ্লব সরকার, উনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত এবং স্টেট ব্যাংকের যে সারা যে ভারত ব্যাংক কর্মী ফেডারেশন, সেই ফেডারেশনের উনি সম্পাদক। বিপ্লববাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি এই অনুষ্ঠান শুরুতে প্রথমেই যে কথাটা আমি বিপ্লববাবুর কাছে জানতে চাইব, যে বিপ্লববাবু, যে ব্যাংকের যে ভূমিকা, বিশেষ করে এই শিল্পে যে ব্যাংকের যে ভূমিকা, এবং আমাদের দেশে সাধারণত যেটা দেখা গেছে যে ব্যাংক যেখানে যারা বিপুলভাবে লোন দিয়েছে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রগুলোকে এবং ইন্ডাস্ট্রিগুলোকে, ছোট বড় মাঝারি, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই লোনগুলো কিন্তু তারা রিকভারি করতে পারেনি। ফলে ব্যাংকগুলোর স্বাস্থ্য অত্যন্ত দুর্বল হয়েছে, যার ফসল আজকে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এবং সাধারণ মানুষ, খুব ছোট ছোট মানুষ, যারা সত্যিকারের যাদের ঋণ পাওয়ার কথা, ছোট কৃষক, ছোট শিল্পপতি, তারা কিন্তু কোনোভাবেই ঋণ পাচ্ছেন না, কারণ ব্যাংকের অবস্থা অত্যন্ত দুর্বল। এবং অতি সম্প্রতি আমরা জানি যে এই সরকারের আমলে আরও 10টি ব্যাংককে আর 4টি ব্যাংক করা হয়েছে, 10টি ব্যাংক একসঙ্গে মিলিয়ে দিয়ে 4টি ব্যাংক তৈরি করা হয়েছে, অর্থাৎ ব্যাংকের অবস্থা অত্যন্ত খারাপ। বিপ্লববাবু, আমি প্রথমেই আপনার কাছে যাচ্ছি যে আজকে এই শিল্পে আর্থিক সংকট কাটিয়ে ওঠা, সেখানে ব্যাংকের ভূমিকা কতটুকু? আপনাদের এই এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে, মানে এই প্ল্যাটফর্ম থেকে আমি প্রথমে আমার দুর্গাপুরবাসী এবং সারা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীকে আমি এই যে গভীর একটা সংকটের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, সেখানে সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটা বলে আমি বলতে চাই যে ভারতবর্ষের যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি,
1969-এ ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা জাতীয়করণ করা হয়। এই জাতীয়করণ করার পর আমাদের যে সারা ভারতবর্ষের যে গ্রামীণ অর্থনীতি, সেই গ্রামীণ অর্থনীতিতে বিপুল একটা উন্নতি আমরা দেখতে পেয়েছি। কিন্তু 90-এর দশকের পর যখন গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন যখন ঘিরে ফেললো আমাদেরকে, যখন আমাদের অর্থনীতির জায়গাটা ওপেন করা হলো, তখন ভারতবর্ষের এই অর্থনীতিতে ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটা মূল জায়গা একটা ধরে রাখে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তখন দেখলাম যে ভারতবর্ষের উন্নতির জায়গাগুলো যেগুলো হওয়া দরকার, যেগুলো আমরা 1969 সালের পর থেকে জাতীয়করণের পরে আমরা খাদ্যে স্বয়ম্বর হতে পেরেছিলাম, আমরা ছোট ছোট শিল্পগুলোকে একটা জায়গায় দাঁড় করাতে পেরেছিলাম, এবং গ্রামীণ আমানত দিয়ে বড় বড় শিল্পগুলোকে আমরা যে সাহায্য করতে পেরেছিলাম, সেই জায়গাটাতে আস্তে আস্তে আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গাটাতে আমরা একটা কম লক্ষ্য করছি। আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন থেকে আমাদের বরাবরই আমরা এই আপনাদের এক্সপ্রেস নিউজ থেকেও আমরা অনেকবার বলেছি, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বলি, বা আমরা বিভিন্ন জায়গায় বলি, সেটা হচ্ছে গিয়ে ভারতবর্ষের অর্থনীতিকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে ভারতবর্ষের পাবলিক সেক্টর ইউনিটগুলো, পাবলিক সেক্টর ব্যাংকগুলো, এইগুলো একটা বড় ভূমিকা আছে, এটা অনস্বীকার্য, এটা কোনো দ্বিমত নেই, এবং সেটাকে টিকিয়ে রাখা ভীষণ পরিমাণে দরকার। এই জায়গাতে যদি সেইটা যদি করতে হয়, তাহলে আমাদের মূল যে জায়গাটাতে করতে হবে, যে এই ব্যাংকগুলো যে জায়গাটা দেখা যাচ্ছে যে বিগত আমি যদি ধরুন 5-7 বছরের 10 বছর না 5-7 বছরেও যদি আমি ইয়েটা দেখি, তাহলে দেখব যে বিপুল পরিমাণে বড় বড় শিল্পপতিতে যে লোনগুলো দেওয়া হয়েছিল, যে লোনগুলো ব্যাংক কর্মী হিসেবে সাধারণ যে ব্রাঞ্চে গিয়ে যে লোন হয়, সেইখান থেকে তো ওই বড় বড় লোনগুলো হয় না। কর্পোরেট লোনগুলো বড় বড় তার জন্য গ্রুপ আছে, কমিটি আছে, তারা লোনগুলো দেয়। সেখানে আরবিআইয়েরও লোক থাকে, সেখানে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসের লোক থাকে, তারা সবাই মিলে ডিসিশন নিয়ে লোনগুলো দেয়। সেই লোনগুলো আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যাংকের সেই লোনগুলো ডিফল্ট হচ্ছে, এবং সেই ডিফল্ট হওয়ার ফলে প্রায় লাস্ট যে 5-6 বছর ধরে 6,60,000 কোটি টাকার আমরা রাইট অফ করে ফেলেছি। ইমিডিয়েট এই এপ্রিল মাসে আবার শোনা গেল যে 68,000 কোটি টাকা রাইট অফটা করছে। আমাদের নীরব মোদির টাকাও আছে, নীরব মোদি আছে, এরকম রামদেব আছে, একজন আরটিআই করেছিল, আরটিআই তাতে দেখা যাচ্ছে যে এরা সবাই আছে, মানে 50 জন ডিফল্টার যারা বিগ কর্পোরেট। আশ্চর্যজনকভাবে আমাদের যে টোটাল ভারতবর্ষের যে সম্পদ, সেই সম্পদের 1% যার সম্পত্তি 67% সেটা তাদের হাতেই রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের যে সিস্টেম ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যে সিস্টেমটা চলে আসছে, সেই সিস্টেমটাকে যদি আমরা ঠিক মতন যদি কাজ না করাতে পারি, তাহলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আসছে। আমি একটু ভালোটিয়াজির কাছে আসি। এই যে বিপ্লববাবু যে সিস্টেমের কথা বললেন, ব্যাংকিং সিস্টেম, এই যে ব্যাংকিং সিস্টেম এবং লোন দেওয়া এবং ইন্ডাস্ট্রি, এটা কতটা সঠিক আপনি কি মনে করেন? দেখুন, সিস্টেম তো আমার যে এক্সপিরিয়েন্স আছে, ইন্ডিয়ান গভর্নমেন্টে ডিফারেন্ট ডিপার্টমেন্ট সঙ্গে কাজ করে সিস্টেমস, স্কিমস, পলিসিজ, এভরিথিং ইজ এক্সিলেন্ট ইন দেয়ার ওন ওয়ে, কিন্তু ওর ডিফিনিশন নিজের ভাবে লোক চেঞ্জ করে দেয়। ডিপার্টমেন্টস হোক বা ব্যাংক ম্যানেজার হলে ব্যাংক ম্যানেজার, আমাদের ইন্ডাস্ট্রি অফিসার হলে ইন্ডাস্ট্রি অফিসার, আর এক্সিলেন্স কোয়ালিটির উপরে বেশি ধ্যান দেওয়া হয় না। অ্যাকাউন্টেবিলিটি খুব কম আছে। এইসব যে 2-3টা শব্দ ওয়ার্ড আছে, এটা যদি ওয়ার্ডের মিনিং প্রপার হয়ে যায়, তো এই সব কিছু ঠিক হতে পারে। টোটালিটি আমি এটা বলতে পারি, সিস্টেমে কোনো প্রবলেম নেই, আপনার সব কিছু আছে। এখন তো সিভিল আছে, সিভিল হলে লোন পাওয়া যাবে না। আর এখন যা ভিজিলেন্স আছে খুব টাইট হয়ে গেছে। রিফর্মস যা আসছে আগে থেকে কিছু অনেক টাইট হয়েছে, প্রবলেম সেটা আপনি এখন রিসেন্টলি তো এখন দেখুন পিছনে যা হয়েছে ওটা থেকে, ইতিহাস থেকে তো আমরা একটু লার্ন করি, তো আমরা লার্ন করেছি। এখন আগেকার কথা করলে আর বেটার হয়, যেহেতু কোভিড-19 এখন যা হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমাদের প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে, আমাদের স্টাইল চেঞ্জ হতে যাচ্ছে, তারপরে আমাদের যা নিডস আছে ওটা চেঞ্জ হয়ে যাবে। তো ইন ভিউ অফ অল দিজ রিয়েলিটিজ আমাদেরকে ভাবতে হবে। ঠিক আছে, যা হয়েছে আমরা তো দেখছি। ব্যাংকিং সিস্টেমে যেরকম বললেন আমার সঙ্গে এসবিআই অফিসার, কি মোটামুটি 60% কিছু ওদের মধ্যেই ছিল, তো ওইটা একটু ডিসেন্ট্রালাইজ করার দরকার আছে। ম্যাক্সিমাম লোককে
একটা ম্যাক্সিমাম নাম্বার অফ পারসনস ক্যান স্টার্ট দের ওন এন্টারপ্রাইজ, এটার ব্যবস্থা করা হোক, একটা গাইডলাইন আর প্রপার করা হোক, যা যেখানে লেকিউনা আছে বা যেখানে একটা গ্যাপ আছে ওই গ্যাপকে দূর করা হোক। এটা আমরা পরপর ফাইন্যান্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি সবাইকে আমরা জানাইছি। এখন আমাদের যা পোস্ট কোভিড আমরা অনেক কিছু সাজেশন দিয়েছি। আমাদের এমএসএমই মিনিস্টার, মেনলি আমরা তো এমএসএমই উপরে বেশি ডিপেন্ডেন্ট, বড় ইন্ডাস্ট্রি তো যা আছে আপনারা দেখছেন। তো এখন এমএসএমই নিয়ে কিছু আমাদের আমি আসছি আপনার কাছে। আমি বিপ্লববাবুর কাছে জানতে চাইছি যে উনি যেটা বললেন যে এখন অনেক সিস্টেমে সব কিছু এসছে, একটা নিয়ম নীতির মধ্যে এসছে, বিশেষ করে কোভিড সামনে থাকার ফলে কোভিড অনেক কিছু নিয়ম নীতির মধ্যে আনা গেছে। কিন্তু এর আগে আপনি যেটা বললেন যে ব্যাংকের বড় লোন স্যাংশন হতে গেলে বিভিন্ন প্রতিনিধিরা তারা একসঙ্গে থাকেন, তারপরে সেই লোনটা স্যাংশন হয়, ফিনান্স ডিপার্টমেন্টের লোক থাকেন, বিভিন্ন দপ্তরের লোক থাকেন, কিন্তু তারপরেও ব্যাংক নিয়ে এই অনিয়মগুলো হয় কী করে এবং আপনারা সেটা রিকভারি করতে পারছেন না কেন? দেখুন, আপনাকে প্রথমে যেটা বলি, ব্যাংক যে লোন দেয়, ব্যাংক যখন লোন দেয় তার একটা মার্জিন মানি যাকে লোন দিচ্ছে তার বিভিন্ন গাইডলাইন আছে, আরবিআই গাইডলাইন আছে, অর্থ মন্ত্রকের গাইডলাইন আছে, সেই অনুযায়ী ব্যাংক যখন লোন দেয় তার একটা মার্জিন মানি ধরে রাখে, তারপরে দেয়। তার ক্যাপাসিটিটা আছে কিনা সেটা জানার জন্য মার্জিন মানিটা নেয়, নাম্বার 1। নাম্বার 2, লোন যখন দেয় তখন ব্যাংক একটা গ্যারেন্টি রাখে, সেটা হাউস বিল্ডিং লোনের জন্য বাড়ি বন্ধক রাখে, গাড়ির লোনের জন্য কার বন্ধক রাখে। এটা হচ্ছে কি আমাদের মধ্যমবর্গীয় যারা যে সমস্ত লোন আছে, যেগুলো পি সেগমেন্ট লোন, সেইগুলোর ক্ষেত্রে। বড় লোনের ক্ষেত্রেও সেক্ষেত্রেও দেখা যায় যে স্টক রাখে, এগুলো যে রাখে। বড় বড় লোনগুলোতে যেগুলো দেখা যায়, যেগুলো আমাদের কমিটিগুলো যার মধ্যে ইনভলভ, যেখানে রিজার্ভ ব্যাংকের লোক থাকে, বিএফএস এর লোক থাকে, ব্যাংকে যারা ডাইরেক্টর তারা থাকে, তারা যে একই পদ্ধতিতে দেয়। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে বড় বড় যে লোনগুলো হয়েছে, সেই লোনগুলো বর্তমানে যে এই সরকারের যেটা করলো, যে এনসিএলটি তৈরি হলো, ব্যাংকারপ্সি কোড তৈরি হলো, এগুলো হলো কেন? এটা বললো যে যাতে এই লোনগুলো দেওয়ার পরে যদি কোনো কোম্পানি খারাপ অবস্থায় চলে আসে। আমি একটা কল নিয়ে আপনার কাছে ফিরে আসছি। হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। তো প্রোগ্রামটা দেখছিলাম, আমি তো দুজন যে এখানে বিশেষজ্ঞ আছে, হ্যাঁ 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 তো আমার তো এমনি জানার ব্যাপার ছিল। আমি যদিও ফিনান্সিয়াল ব্যাপারটা খুবই কম বুঝি, মেকানিক্যাল লোক, তো প্লাস গোয়িং টু রিটায়ার একটা প্রাইভেট সেক্টরে চাকরি। আপনি কে বলছেন? ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে আপনি কে বলছেন? আমি যখন ফ্ল্যাট কিনতে গেছিলাম, তার লোন সামান্য অ্যামাউন্টের লোন নিতে গেছিলাম, তখন আমাকে প্রচুর অনেক ডকুমেন্টস, অনেক কিছু দেওয়ার ব্যাপার ছিল। মাস দেড়েক দিয়ে ঘুরতে হয়েছিল, ঠিক আছে, তাতে ডকুমেন্টেশন, তাতে বহু জায়গায় সই। এখন এইমাত্র যেটা দেখলাম যে কর্পোরেট সেক্টরগুলোতে লোন দেওয়ার সিস্টেমে আরবিআই থেকে শুরু করে বড় বড় অনেকেই সবাই যুক্ত থাকে। তা এত যদি সিকিউরিটি, এত ব্যাপার থাকে, তাহলে কি করে এই কোটি কোটি টাকাগুলো নষ্ট হয় বা কি করে? তার যদি বলছে একটা মার্জিন, সামান্য মার্জিন, একটা অ্যামাউন্ট তাদেরকে ডিপোজিট হিসেবে কিভাবে রেখে দেওয়া হয়। ঠিক, অনেক ধন্যবাদ। আপনি কোথেকে বলছেন? সে ধরে নিচ্ছি যে তাকে কাউকে 5,000 কোটি টাকার লোন দেবে, সেই লোনটা ফরফিট হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। যে যারা কমিটি থেকে লোনটা স্যাংশন করছে, সেটা পাবলিক সাফার করবে। তো পাবলিক সাফার করবে কেন? 1 নম্বর, যারা স্যাংশন করছে তারা কি দায়িত্ব নিচ্ছে বা তারা এটা কি বুঝে লোনটা দিচ্ছে, তাদের কি দায়িত্ব আছে? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আমার এটাই প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ। আর এখন এই উত্তর যেটা হবে, করোনা যেটা চলছে এখন কি পরিস্থিতি আসবে, উই ডু নট নো। একদম একদম। তো কি করে? নিশ্চয়ই আমরা আলোচনার মধ্যে আছি, আপনি শুনতে থাকুন আমাদের কথা। আপনার টিভিটা কি সাউন্ডটা বাড়াবো? এখন আপনি আপনারটা শুনুন, আমি আপনার কথা জবাব শুনতে থাকুন। হ্যাঁ, উনি যেটা বললেন যে আমরা কর্পোরেট লোন নিয়ে আলোচনা করছি, সাধারণ মানুষেরও লোনের ব্যাপার আছে। কর্পোরেট লোনের 2-1টা কথা আমি বলে নিই আগে। সেটা হচ্ছে কি, এই যে কথাগুলো বললাম, ধরুন কোনো একটা কোম্পানি, বড় কোম্পানি লোন নিল, বিগত 4-5 বছর আপনারা শুনেছেন শেল কোম্পানি,
যেগুলো এখন রিজার্ভ ব্যাংকের অনুযায়ী এগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে। একটা বড় কোম্পানি কোনো লোন নিল, সেই লোনটাকে সে সাইফুন করলো, ডাইভার্ট করলো, বিভিন্ন আরও ছোটো ছোটো তার অন্য অন্য জায়গায় ডাইভার্ট করে সেই কোম্পানিগুলোতে গিয়ে নিজেকে বলল আমি আর শোধ করতে পারছি না লোনটা। তখন কি হবে? কোটি টাকার লোন এনসিএলটিতে পাঠাও। এনসিএলটিতে যখন পাঠালো, কথা বলছি, ধরুন 1000 কোটি টাকার তার লোন, এনসিএলটিতে গেল যখন, সেটা লোনটা যখন কিনছে, তাদেরই গ্রুপের অনেকেই আছে এর মধ্যে ইনভলভ, হয়তো সেটা 100 কোটি টাকা দিয়ে কিনলো। যেরকম রামদেবের যে কথাটা বলছিলেন, সোয়া কোম্পানি যেটা টোটাল যে ফান্ডটা ছিল, যেটা যখন বলল দেউলিয়া, কোম্পানি যেটা কিনলো খুব সামান্য টাকা দিয়ে, 440 কোটি না কত টাকা দিয়ে কিনলো, তাহলে বাকি টাকাটা জলে গেল। এই যে টোটাল আমানতটা, এই টোটাল আমানত ভারতবর্ষের কিন্তু সাধারণ মানুষের। আপনি যদি টোটাল ভারতবর্ষে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি যে টোটাল আমানত যদি তাকান, তাহলে দেখবেন এর 80% আমানত হচ্ছে গিয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষেরই কষ্টার্জিত সঞ্চয়। এই টাকাগুলো আমাদের যে প্রথমে যেটা কথাটা বললাম যে সিস্টেম, সেই সিস্টেমের জায়গায় যদি আমাদের যে গলতটা আছে, এটা একটা সাধারণ ব্যাংককর্মী হিসেবে সেই সিস্টেমের জায়গাটা তো আমরা করতে পারি না। আমরা যে ইনস্ট্রাকশন, আরবিআইয়ের ইনস্ট্রাকশন বা দপ্তরের ইনস্ট্রাকশন, গভর্নমেন্ট ডিএফএস এর ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই কাজটা করছি। কিন্তু যেটা উনি বললেন যে আফটার কোভিড আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আসতে চলেছি, এটা কোনো অনিশ্চয়তার জন্য নয়। যেটা কথা আমি বলবো যে আমরা যেটা আসতে চলেছি মিডল ক্লাসের একটা ভয়ঙ্কর দুর্দিনের মধ্যে আসতে চলেছি। আমি আসছি, আমি ভালোটিয়া সাহেবের কাছে আসছি। হ্যালো, হ্যাঁ, আমি ফোন নিয়ে আসছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, একটু সংক্ষেপে। হ্যাঁ, আমি বলছি সুব্রত সিনহা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, সুব্রত সিনহা বলছিলাম, একজন ব্যাংক কর্মী। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আলোচনাটা হচ্ছে যে বড় লোকদের এই 90 দশকের পর যে ইউপিএ, সেটাকে বলে ধান্দার ধমক। হ্যাঁ, এখন 2 নম্বর হচ্ছে আপনি একটা দেখুন যে সাধারণ মানুষ যখন করোনা ভাইরাসে মানুষের হাতে টাকা পৌঁছাবার কথা, তখন ব্যাংকের আস্তে আস্তে সমস্ত সুদের হার কমছে, পিএফ এর সুদের হার কমছে, এমনকি সুকন্যা সমৃদ্ধি মতন ছোট বাচ্চাদের যে অ্যাকাউন্ট, তারও সুদের হার কমছে। তাহলে একদিকে মানুষের হাতে সুদের হারটা কমানো হচ্ছে যে ব্যবসায়ীদের যাতে আরো ব্যবসা করার জন্য বড় লোন। কিন্তু করোনা ভাইরাসের পর যেহেতু বিপ্লব বাবু আছেন এবং পাশে একজন ব্যবসায়ী উনি আছেন, আমার কথা হচ্ছে যে 1969 সালের পরে যে স্মল ইন্ডাস্ট্রি তাদের যে ডেভেলপ হয়েছিল, তার জন্য ব্যাংকে আজকে করোনা ভাইরাসের ফলে সারা দেশে যে স্মল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এবং প্রায় ধরা যাচ্ছে প্রায় 10 কোটি লোক বেকার হয়ে যাবে, এই স্মল ইন্ডাস্ট্রি গুলোকে আবার ঠিক একই যে সিস্টেমে 1969 সালে পর থেকে স্মল ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য ব্যাংকগুলোকে, ব্যাংক পুঁজিকে সেইভাবে খাটাবার জন্য দেওয়া হয়েছিল, তাদেরকে দেওয়া উচিত। আপনি সঙ্গে থাকুন, আমরা এরপরে আসছি। এবং মানুষের হাতে সুদের হাতটাকে একটু বাড়াবার দরকার আছে, না হলে কিন্তু মানুষ সঙ্গে থাকুন। আমি ভালোটিয়া সাহেবের কাছে, এই যে ফোনটা এলো যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, প্রায় 10 কোটি মানুষ সেখানে কর্মহীন হবেন ডিউরিং এই লকডাউন পিরিয়ড এবং তারপরে, সেখানে ব্যাংকগুলোর কি ভূমিকা থাকবে? দেখুন, কারণ আপনি তো প্রোডাকশন করতে পারছেন না। ব্যাংকের সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল আছে। এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন ফাইন্যান্সেস অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ লিকুইড মানি। না, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার তো প্রোডাকশন তো হচ্ছে না সিস্টেমে, তো প্রশ্ন তো শুধু খালি মানি জন্য বা ফান্ড জন্য হবে না, আর তো কোনো প্রবলেম নেই কোথায়, না মেন পাওয়ারে, র মেটেরিয়ালে আর কোনো প্রবলেম কোথায় নেই। প্রবলেম হবে না, কিন্তু আপনার প্রোডাকশন না হলে আপনার তো বাজার হবে না। তো প্রোডাকশন তো, তাহলে আপনি ব্যাংকের লোনটা আপনি শোধ করবেন কিভাবে? দেখুন, প্রোডাকশন যদি না হয় তো আমরা তো ডিমান্ড যে রেখেছি মোরাটোরিয়াম পিরিয়ড বা কিছু ডেফারমেন্ট, এটা যদি না মানে তো যেরকম পজিশন হবে, এখন তো আমরা এটাই জানি না কি কতদিন পর্যন্ত লকডাউন কন্টিনিউ থাকবে, তারপরে কি পজিশন হবে। আমরা অ্যাসেসমেন্ট এখন পর্যন্ত করছি, অ্যাসেসমেন্ট আমরা আগামী 15 দিন 1 মাসে করে ওটা দেখবো কি করা যায়। তো আমাদের মধ্যে যত লোক আছে, আমাদের এরিয়াতে যত লোক আছে, আমাদের মেম্বার নন মেম্বার আছে, ওই হিসাবে আমরা এগোবো। আর তারপরে
আমি মনে করি না যত আমরা ভাবছি অত প্রবলেম হওয়ার কোনো দরকার আছে, যেহেতু উই আর কম্পিটেন্ট এনাফ টু মেনটেন অল দিজ প্রবলেমস। মানে আপনি মনে করছেন যে ইন্ডাস্ট্রিয়াল যে সংকটটা যেটা মোটামুটি যেটা বলা হচ্ছে, হ্যাঁ, বা যারা বিশেষজ্ঞরা বলছেন সেটা ততটা সংকট নয়, মানে কিন্তু আপনার ফান্ড ফ্লোর প্রবলেম একটুকু হবে, ওটা দেখছি আমরা অ্যাসেস করছি, তারপরে যা ডিমান্ড হবে আমরা ডিমান্ড করব, আমরা করেছিও। তারপরে এমএসএমই ডিপার্টমেন্টে নিতিন গডকরি আছেন মিনিস্টার, আশা করি 1-2 দিনে 3 দিনে আমাদের কিছু প্যাকেজ আসবে, ওই প্যাকেজ অনুযায়ী তারপরে আমরা ফার্দার ডিমান্ড আমরা করে ওটা দেখব কীরকম আমরা এমএসএমইকে প্রপার ওয়েতে আমরা চালাতে পারি আর কোনো প্রবলেম না হয়। কেন ইন্ডাস্ট্রির ব্যাকবোন আছে এমএসএমই, এমএসএমই তো সাপোর্ট করে বড় ইন্ডাস্ট্রিকেও। একটা আর পয়েন্ট আছে যে বিপ্লববাবু বলেছেন, আমরা প্রত্যেক সবসময় এটা শুনি, অনেক কিছু আছে পলিটিক্যাল ভাবে বলা হয়, আছে কি সাইফন অফ ফান্ডস বড় ইন্ডাস্ট্রি যা করছে। দেখুন কিছু বা অনেক লোক আছে সাইফন অফ করেছে, ইন্ডাস্ট্রিজ করেছে, কিন্তু কিছু কিছু ইন্ডাস্ট্রিজ নিজে ভাবে বা কিছু গ্রাউন্ড রিয়েলিটির জন্যে, যেরকম পানাগাড়ে আমাদের আছে খাদ ফ্যাক্টরি, ফার্টিলাইজার ফ্যাক্টরি, আপনারা সবাই জানেন, ওটা তো কোনো সাইফন অফের কোনো ব্যাপার নেই, ওটা তো গ্রাউন্ড রিয়েলিটি ছিল, যা রিয়েলিটি হয়ে ওরা একটা প্রবলেমে পড়ে গেছে, অত বড় ইনভেস্টমেন্ট একটা নষ্ট হয়ে গেছে। তো আমার এইটাই অ্যাপিল আছে, দোজ হু আর এরকম যে নষ্ট হলো, এরকম তো অনেক নষ্ট অনেক হচ্ছে, আছে। তার ফলে ব্যাংকের তো টাকাটা তো ব্যাংকের আটকাচ্ছে। আমরা অনেককে জানি 100 টাকা দরকার ছিল, 90 টাকা পেয়ে গেছে, 10 টাকা জন্য ওর বাকি 90 টাকা বরবাদ হয়ে গেছে। হ্যাঁ, অনেক আছে এরকম। হ্যাঁ। তো ওইটার একটা সাপোর্ট সিস্টেম দরকার আছে, আর ইন লেক অফ এনি সাচ সিস্টেম অনেক ইন্ডাস্ট্রিজ মরে যাচ্ছে আর মরবেও আগে। আমি সেটাই বলতে চাইছি যে এই ইন্ডাস্ট্রি যেগুলো মরে যাচ্ছে, সেটা ধরুন শুধু লকডাউন পিরিয়ড নয়, আমাদের রাজ্যে মোটামুটি 10-15-20 বছর আগে থেকে ইন্ডাস্ট্রিতে একটা উনি যেটা বললেন ব্যাপারটা হচ্ছে, উনি বলছেন সিস্টেম ঠিক আছে, এখানে আমি একটু ডিফার করছি, কারণ কোভিডের আগের জায়গাটা যদি আপনি জাস্ট কোভিডের আগের জায়গা, কোভিড তো আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এই সময় হলো, এই সময় যদি যান তাহলে আপনি দেখবেন আমাদের এক্সপোর্ট নিচের দিকে, অটোমোবাইল ইন্ডাস্ট্রির গ্রোথ নিচের দিকে, কনস্ট্রাকশন নিচের দিকে, এয়ারলাইন্স নিচের দিকে, ইভেন কি স্টক মার্কেটও নিচের দিকে নামতে শুরু করেছিল। আফটার কোভিড কী হবে আমরা জানি না, কিন্তু আফটার কোভিড আইএমএফ যে চিন্তাটা করছে বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যে চিন্তাটা করছে, উনি যেটা বলেন কাঁচামালের সংকট নেই, এই সংকট নেই, সব থেকে বড় যে সংকটটা আসতে চলেছে সেটা হচ্ছে রিভার্স মাইগ্রেশন, যেটা গ্রামে যখন আমাদের ফার্মিং জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছিল, ছোট হয়ে যাচ্ছিল, বা তারা কৃষক যখন মৃত্যু হচ্ছে, কারণ সেখানে তাদের যে উৎপাদন করে তার যে মিনিমাম প্রাইস, সাপোর্ট প্রাইস, সেটা পাচ্ছিল না, যার জন্য কাজ হারাচ্ছে বলে তারা শহরের দিকে এসেছিল। এরকম আমাদের এখন রিভার্স মাইগ্রেশন শুরু হয়েছে, সবাই বলছে আমরা এখন কাজ নেই, আমরা বাড়ি যাব, শুরু হয়ে গেছে। শুধু এটা অর্থনীতিটা যখন আপনি দেখবেন, শুধু এটা মানে দুর্গাপুর বা আসানসোল নিয়ে বা ভারতবর্ষ নিয়ে দেখলে হবে না, টোটাল জায়গাটাকে আপনাকে দেখতে হবে। সেটা কি, রিভার্স মাইগ্রেশন কিন্তু সারা পৃথিবী জুড়ে হবে। আমাদের ভারতবর্ষে থেকে বাইরের দেশে যে শুধুমাত্র লেবার হিসেবে এবং এনআরআই হিসেবে যারা গেছেন প্রায় 2,81,00,000 মানুষ, একদম ঠিক আছে। এর মধ্যে আরব কান্ট্রিগুলোতে আমাদের প্রায় 90 লক্ষ গেছে। আরব কান্ট্রিগুলোতে দেখা যাচ্ছে এর এফেক্টে যে অয়েল আর গ্যাসের কাজ ছাড়া তাদের কাজ মোটামুটি বন্ধ। তাহলে এবার কি বলেছে, তাদের বলেছে যে 3 মাসের হয় বেতন দাও, নাহলে বন্ধ করে দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে পারো, কোনো ভাতা দেওয়া হবে না। আমাদের দেশেও যে ইন্ডাস্ট্রি, যেটা উনি বলেন এমএসএমই নিয়ে চিন্তা ভাবনা করবো, আমি আপনাকে লাস্ট তথ্য দিচ্ছি, যে প্যাকেজটা দিল আরবিআই, 50,000 কোটি টাকার প্যাকেজ দিল, তার মধ্যে নাবার্ডকে দিল 25 কোটি, সিডবিকে দিল 25,000 কোটি, সিডবিকে 15,000 কোটি, আর এনএইচবিকে দিল 10,000 কোটি। এই যে সিডবিকে 15,000 কোটি দিল, এর মধ্যে এমএসএমইও আছে। 2,000 টাকা প্রতি এমএসএমইর যে টোটাল সংখ্যাটা, আমাদের 6,30,00,000 এমএসএমইতে কাজ করে, ছোট মাঝারি উদ্যোগে যে কাজ হয়, 6,30,00,000। এতে যদি 2,000 টাকা করেও যদি দেওয়া হয়, যদি হিসাব মতন এই অবস্থাতে,
তাহলে এই 15,000 টাকাটা তার থেকে অনেক বেশি দিতে হবে, মানে টোটাল 50,000 কোটি টাকা শুধু এমএসএমই উদ্যোগকেই দিতে হবে, সিডবির আন্ডারে যেটা পড়ে। এই মুহূর্তে আমাদের যেটা চিন্তা ভাবনা, দুর্গাবাবু একটু আমি একটা জিনিস আপনাকে দেখাতে চাইছি যে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, তার যে চেয়ারম্যান ডাইরেক্টর পাবলিক রিলেশনস, উনি কি বক্তব্য রেখেছেন যে এই যে শিল্পে যে সংকট, সেটা নিয়ে ওনার কি চিন্তা ভাবনা, সেটা আমরা দেখব একটু পরে। তার আগে আমি আপনাকে ভলান্টিয়ার সাহেবকে যেটা জিজ্ঞেস করতে চাইছি যে আপনি যেটা বললেন এবং যেটা বিপ্লববাবু যেটা বলতে চাইলো, যে আপনি বললেন যে একটা সিস্টেমের মধ্যে সব কিছু এসছে এবং সংকটটা খুব গভীর নয়, কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাই, কিন্তু আমরা মেনটেন করার আমাদের ক্ষমতা আছে না, সার্বিকভাবে দেশে যেটা উনি বললেন যে একটা খুব বড়, আপনি ধরুন দুর্গাপুর, আসানসোল এবং হলদিয়া ইত্যাদি যে আমাদের যে মেইন যে রাজ্যের যে শিল্পাঞ্চল এবং হাওড়া, সেখানে কি খুব বেশি কি ইয়ং ছেলেমেয়েরা কি খুব বেশি কি জব ক্রিয়েশন হচ্ছে, তারা কি খুব বেশি জব পাচ্ছে? দেখুন, একটা ডেডলক হয়েছে এখন পর্যন্ত। এখন ডেডলকের আগেও কি খুব বেশি কাজ পেয়েছে? শিক্ষিত ছেলে মেয়েদের আমাদের ইন্ডাস্ট্রিতে কত চান্স পেয়েছে আপনি বলুন? দেখুন, একটা প্রসেস স্লো ছিল, আর কোথায় না কোথায় একটা আপনার রিসেশন হিসাবে আমরা চলছিলাম, কিন্তু একটা আশা ছিল কি কোনোদিন একটা ঠিক হয়ে যেতে পারে, তো ওই আশাতেই আমাদের সব কিছু চলছিল। কিন্তু এই যে ডেডলক হয়ে গেছে, এটাতে কিছু আমাদের তো কিছু জিনিস আমি বললাম, অনেক রিয়েলিটিজ আর প্রায়োরিটিজ চেঞ্জ হয়ে যাবে। তো যা প্রায়োরিটিজ চেঞ্জ হবে, অপরচুনিটিজও আসবে, কিছু চ্যালেঞ্জেস আসবে, তো ওটার জন্যই আমরা অ্যাসেস করছি, চেষ্টা করছি। আমি একটা কল নিয়ে আপনার কাছে আসছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার, আমি গৌতম রায় বলছি বিধাননগর থেকে। হ্যাঁ, বলুন। নমস্কার। হ্যাঁ, আমি যিনি স্টেট ব্যাংকের প্রতিনিধি এসছেন, ওনার কাছে একটু ওনার সাথে। হ্যাঁ, বলুন। আচ্ছা, তোমাকে আমি ওনার কাছে দুটো প্রশ্ন করতে চাই। বলুন। এক হচ্ছে এই যে রিজার্ভ ব্যাংকের রিসেন্ট রেপো রেট 0.75% এবং রিজার্ভ রেপো রেট কম করলো, আবার এই কিছুদিন আগে কম করলো 3.75 রিভার্স রেপো রেট হলো। তো এতে ব্যাংকের কি মানে সুবিধা হলো আর কাস্টমারদের কিছু সুবিধা হলো? আর একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই যে আজকে ব্যাংকিং শেয়ার অত্যধিক ভাবে মানে ফল করেছে এবং সেখানে স্টেট ব্যাংক সবচেয়ে বেশি ফল করেছে, এর কারণ কি এটা বলবেন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, উনি যে কথাটা বললেন, প্রথম কথাটা হচ্ছে গিয়ে রিপো রেট, রিভার্স রিপো রেট কমানো হচ্ছে, এতে কি লাভ? রিপো রেট যে কমালো, আর আরবিআই গভর্নর বলল যে রিপো রেটটা কমানোর জন্য কনজাম্পশন বাড়বে, মানে কি আপনার লোন দাও। কিন্তু আমি যেটা আপনাকে প্রথমেই বললাম যে ভারতবর্ষের মিডল ক্লাস, আপার মিডল ক্লাস এবং মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, টোটাল 28% যেটা, তাদের কনজাম্পশন পাওয়ারটাই তো কমে যাচ্ছে। কারণ এই যে আমি ইন্ডাস্ট্রিগুলোর কথা বলছি, টোটাল ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে বসে যাচ্ছে। সব থেকে ব্যাডলি এফেক্টেড হচ্ছে গিয়ে হোটেল ইন্ডাস্ট্রি, যেই হোটেল ইন্ডাস্ট্রিতে প্রচুর লোক কাজ করে, একদম অটোমোবাইল ইন্ডাস্ট্রি। তাহলে কনজাম্পশন পাওয়ার যদি কমে যায়, তাহলে রিপো রেট আমার যদি কমিয়ে দিই, তাহলে আমার কনজাম্পশন বাড়াতে হবে। তো পারচেজিং পাওয়ার, বাইং ক্যাপাসিটি যদি আমার কমে যায়, তাহলে রিভার্স রিপো রেটটা কমিয়ে আমার লোনের ইন্টারেস্ট কমিয়ে দিলে, আমি দিলাম, কিন্তু লোনটা নেবে কে? আজকের এই কোভিড আফটার এফেক্টে যে জায়গায় আমরা দাঁড়াবো, সেখানে আইএলওর যে চিন্তা ভাবনা, সেখানে বলছে যে যদি 100 টাকা আমি খরচা এতদিন করতাম, তাহলে তার থেকে 60 টাকা আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করব, 40 টাকা আমি খরচা করব, এবং সেটা খরচা করবো শুধু রেশনিংয়ের জন্য। এটা একটা চিন্তা। তার মানে আমার বাইং ক্যাপাসিটি আমার বাড়ছে না, যেটাকে ভাবতে হবে, এই সিস্টেমকে ভাবতে হবে যে বাইং ক্যাপাসিটি আমি কীভাবে বাড়াবো। যেটা বলছেন ভলান্টিয়ারবাবু, যেটা বিপ্লববাবু বলছেন যে বাইং ক্যাপাসিটি যদি না বাড়ে তাহলে আপনি ইন্ডাস্ট্রি চালাবেন কি করে? দেখুন, এখন পর্যন্ত যা ছিল আমরা ফলো করছিলাম একটা ওয়েস্টার্ন স্টাইলকে, তো আমাদের লাইফস্টাইল বাড়ছিল। উনি ঠিকই বলছেন, লাইফস্টাইল আমাদের সিম্পলিসিটির দিকে থেকে যাবে। আর আমি আমাদের ঋত্বিক দাস, ওনাদের চেয়ারম্যান ডাইরেক্টর পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট, উনি বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ওনার গ্রুপেই আছে। উনি
এখন ওনার একটা ছোট বক্তব্য আমরা শুনবো যে সার্বিকভাবে ইন্ডাস্ট্রির কি অবস্থা। এই যে আমরা কোভিড-19 প্যান্ডামিকের মধ্যে দিয়ে যে একটা অসহনীয় পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের আশা যে এই সকল ব্যবসার সাথে জড়িত যত মানুষ আছে তারা সবাই এর থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। আমি আপনাদের জানাতে চাইছি যে আজকে আমাদের ভুলে গেলে হবে না যে অক্সফ্যামের যে 2019-এর রিপোর্ট ছিল, সেখানে খুব পরিষ্কারভাবে জানানো ছিল যে কিভাবে ভারতবর্ষের ওয়েলথের ইনইকুয়ালিটি, 1% of the richest Indian holds 4% more wealth than the 70% of the common people. তো আজকে আমাদের দেখতে হবে যে আমরা কথা বলছি যে এই প্যান্ডামিকের মধ্যে থেকে কিভাবে আমাদের বাংলা তথা ভারতবর্ষের ইকোনমিকে আমরা সার্ভাইভাল করাবো। সো সেই সার্ভাইভাল করাতে গেলে আমাদের কিন্তু ভাবতে হবে যে 70% 80% মানুষের কথা, এবং এই 70% 80% মানুষের যে আজকে যে সমস্যা, আজকে যে এই লকডাউনে আমাদের সরকারকে আজকে আমাদের পাশে থাকতে হবে। লকডাউন মানে কিন্তু শুধু সেভিং লাইফ না, সেভিং লাইভলিহুড। তো সেই লাইভলিহুডকে আবার নতুন করে চাকায় নিয়ে আসতে গেলে আমাদের সরকারকে কিন্তু অনেকগুলো পদক্ষেপ করতে হবে, এবং সেই পদক্ষেপ শুধু পপুলার পদক্ষেপ হলে হবে না, অ্যাকচুয়াল বেনিফিশিয়াল পদক্ষেপ হতে হবে। আমরা বিএনসিসিআই 133 বছরের পুরনো প্রতিষ্ঠান। বললেন যে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে মিস্টার ভালোটিয়া, যে শুধুমাত্র আবেগের ওপরে চিন্তা করলে চলবে না, এবং সেখানে যে কথাটা উনি বারবার বলতে চাইলেন যে এখনও ইন্ডাস্ট্রি কোভিড বিশেষ স্পেশালি এই লকডাউন পিরিয়ডে অনেকটাই সংকটের মধ্যে আছে। এবং এই প্রসঙ্গে আমি বিপ্লববাবু এটাও আমি বলতে চাই যে রঘুরাম রাজন, যিনি প্রাক্তন গভর্নর রিজার্ভ ব্যাংক, উনি কিন্তু বারবার যে কথাটা বলছেন যে ইমিডিয়েটলি কিন্তু একটা সংকট কাটাতে গেলে বিশেষ করে দরিদ্র মানুষদের মধ্যে ইমিডিয়েটলি কিছু টাকা অন্তত ছাপিয়ে তাদের হাতে দিতে হবে, ছড়িয়ে দিতে। তিনি একটা কথা বলেন যে অন্তত 65,000 কোটি টাকা অন্তত ইমিডিয়েটলি ছাপিয়ে ডিস্ট্রিবিউট করতে হবে। আর একই সঙ্গে ফিকি তাদেরও কিন্তু একটা অবজারভেশন যেটা আছে, তারা বলছে যে এই যে সংকটটা, এই সংকটটা কিন্তু অবিলম্বে কাটবে না, বিশেষ করে শিল্পের এই সংকটটা কিন্তু 1 বছরের ওপরে চলবে। সেই ক্ষেত্রে যে সংকটের কথা ভালোটিয়া সাহেব আপনি যেটা বলবার চেষ্টা করছিলেন যে না এখন অনেকটা সিস্টেমের মধ্যে আছে এবং অনেকটা ভালো, কিন্তু আমরা একটা অপোজিট ভিউ পেলাম একদম বিপ্লববাবুর থেকে, যেটা উনি যেটা বলছেন যে হিসেবটা উনি দিলেন যে 6,40,00,000 শুধু যে সাধারণ যে কর্মী আছে, এই কর্মীদের ভবিষ্যৎটা কি, আপনি কিভাবে, আপনি যদি প্রোডাকশন করতে না পারেন তাদের ভবিষ্যৎটা আপনি কিভাবে এনশিওর করবেন? দেখুন, যেরকম আমি বলেছি এখন পর্যন্ত আমাদের অ্যাসেসমেন্টই চলছে, আর ফান্ড ফ্লো একটা বড় প্রবলেম আছে, ওটাই জন্য আমরা স্ট্রাগল করছি, আর ওইটার জন্য আমাদের লোক। আচ্ছা, আপনি আমাকে বলুন, আপনি তো রানীগঞ্জ রিপ্রেজেন্ট করেন, রানীগঞ্জের শিল্প অবস্থা কতটা ভালো? দেখুন, এখন তো ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি বন্ধ আছে, সেই জন্য অ্যাসেসমেন্ট এর আগে যখন বন্ধ ছিল না, তখন পর্যন্ত তো চলছিল, ঠিকই চলছে, রিপেমেন্টও হচ্ছে, যেহেতু আপনার ব্যাংক অফিসিয়াল আছেন উনিও বলতে পারবেন কি রিপেমেন্ট নিয়ে তো কোনো সেরকম প্রবলেম ছিল না, ভালো ইন্ডাস্ট্রি আশেপাশে। আর আমি খালি রানীগঞ্জকে রিপ্রেজেন্ট করি না, আমি সাউথ বেঙ্গলকে রিপ্রেজেন্ট করি। আই এম বিএনসিসিআর এক্সিকিউটিভ মেম্বারও আছি, ঋতিক দাস। সেই ক্ষেত্রে আপনার টোটালটাই আপনি জানা আছে? আমাদের জানা আছে ওটাতে। তো এখন যা আছে, এখন আনপ্রেসিডেন্টেড ওয়েতে যেরকম 1.5 মাস থেকে যা একটা এসেছে, এটা তো হঠাৎ এসে গেছে। তো আমাদের এটা অ্যাসেসমেন্ট না করলে আমরা এখন পর্যন্ত নিজেকে ওই হিসাবে অর্গানাইজ করতে পারছি না। তো ওটা অর্গানাইজ না করলে আর অ্যাসেসমেন্ট না করলে আমরা সেরকম আমরা প্ল্যান করতে পারছি না। তো ওটা প্ল্যানই আমাদের চলছে কি কীরকম আমরা করতে পারি। আমার নিজের ইন্ডাস্ট্রি আছে, বাঁকুড়াতে আছে, আমি স্টার্ট করতে পারি, কিন্তু আমি একটু টাইম নিচ্ছি, কেন মেনটেন্যান্স আমি কীরকম করবো। যদি ধরুন আমি ইন্ডাস্ট্রি চালু করে দিলাম, ছোট্ট বোল্ট জন্য দোকান তো খোলা নেই, ছোটো বোল্ট জন্য আমার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেতে পারে। তো একটা যখন পর্যন্ত সিস্টেম পুরো ঠিক না হয়ে যায় তখন পর্যন্ত আমাদের বলা মুশকিল আছে কি হবে। কিন্তু দেখুন, আপনারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বলছেন আজকেই পুরুলিয়ার বলরামপুরে একটা বিস্কো যে কারখানা আয়রন স্টিল, সেটাই আজকে বন্ধ হয়ে গেছে, এবং আজকে 150 শ্রমিক তারা আজকে ধরুন এই কোভিডের এই অবস্থার মধ্যে তারা যাচ্ছে, এমনিতেই তারা একটা হতাশ অবস্থার মধ্যে যাচ্ছে,
তার উপরে আজকে তাদের কারেন্ট কেটে দেওয়া হলো। এবং তাদের যেটা অভিযোগ যে মালিক পক্ষ যে ব্যাংক গ্যারান্টির টাকা জমা দিতে হয় ব্যাংকে বিদ্যুতের, সেই টাকাটাই জমা করেনি। অথচ কিন্তু এবং সেখানে কিন্তু ব্যাংকের অর্ডার ছিল, ব্যাংকের যে বারবার ব্যাংক চিঠি দিচ্ছিল যে এই টাকাটা আপনারা জমা করুন, কিন্তু ব্যাংক জমা করেনি, যে কারখানা সেই টাকাটা জমা করেনি। ওরা কিন্তু সেখান থেকে ওরা কোর্টে মুভ করেছিল, কোর্টের একটা অর্ডার ছিল। তারা দাবি করছে যে কোর্টের একটা অর্ডার থাকা সত্ত্বেও জোর করে ইলেকট্রিসিটি বোর্ড তাদের বিদ্যুৎ কেটে দিয়েছে। আমার কথাটা সেটা না। হ্যাঁ, দেখুন, একটা নোশন হয়ে গেছে কি ইন্ডাস্ট্রিজ বা বিজনেসম্যান কাছে অনেক ফান্ড আছে, আমাদের ফান্ড রোটেট করে, আমাদের সবসময় সারপ্লাস ফান্ড হয় না। এটা নেই কি সারপ্লাস ফান্ড আছে আমরা ওটা কন্টিনজেন্সির জন্য আমরা ফান্ড দিতে পারি। অনেকবার হয় ওভারফ্লো আমরা করে দিই, ওয়ার্ক করে দিই, তো ফান্ড থেকে যত আছে ওর থেকে বেশি আমরা কাজ করতে পারি। দেখুন 40 দিন 45 দিন হয়ে গেছে, বড় বড় ইন্ডাস্ট্রি যত বড় ছিল অত বড় প্রবলেম আছে, ছোট তো নিজের মধ্যে প্রবলেমে আছে আমাদের। তো যে বলছেন মিনিমাম গ্যারান্টি এক একটা ইন্ডাস্ট্রি 2 কোটি টাকা, 10 কোটি টাকা, 12 কোটি টাকা পর্যন্ত। আমি অনেক ইন্ডাস্ট্রিকে জানি এই এরিয়াতে 100 কিলোমিটার মধ্যে 10 কোটি টাকা 12 কোটি টাকা পর্যন্ত আছে, লেবার পেমেন্ট আছে। ইন্ডাস্ট্রি যদি স্টার্ট করে তো মিনিমাম একটা আপনার ওভারহেড চার্জেস আছে, এই সব কোথায় থেকে আসবে? গভর্নমেন্ট বলে দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিচ্ছে, নিজের পালা থেকে গেন ছুড়িয়ে দিচ্ছে যে আপনারা পেমেন্ট দিন, এই করুন ওই করুন। পয়সা কোথায়? সব কিছু জিনিস তো পয়সা উপরে, যখন পর্যন্ত রোটেট করবেন না। আবার কথা আসছে, বিপ্লববাবু যেরকম বললেন কি আপনার ডিমান্ড কমবে। এখন তো মাল বিক্রি করতে পারছেন না আপনি, পিছনের যা পয়সা আছে ওটা তো পেমেন্ট আসছে না, আপনি ইনভেস্টমেন্ট কোথায় থেকে করবেন? আপনার র মেটেরিয়াল যে আসছে, যে আগে থেকে র মেটেরিয়াল আসছিল ওর থেকে কন্ডিশন অনেক টাইট হয়ে গেছে, সব কিছু তো পয়সা দিয়ে খরিদ করতে হচ্ছে। আর রেট বেড়ে গেছে অনেক জিনিসে, ওভারহেড কস্ট বেড়ে গেছে, ট্রান্সপোর্টিং চার্জ বেড়ে গেছে, আপনার মেনটেন্যান্স চার্জ বেড়ে গেছে, রিস্ক ফ্যাক্টর বেড়ে গেছে, অনেক কিছু নিয়ে আপনাকে তো ইন্ডাস্ট্রি পার্সনের প্রবলেম বুঝতে হবে। খালি একদিকে থেকে কি ইন্ডাস্ট্রিম্যান আছে তো ওর কাছে পয়সা প্রচুর মাত্রাতে আছে, এরকম কিছু নেই। একদম একদম। আমি এই কথাটাই আমি বলতে চাইছিলাম ওনাকে প্রথমে, যে উনি যেটা বলেন সিস্টেম ঠিক আছে, আমার সিস্টেম ঠিক নেই। একদম সিস্টেম ঠিক নেই, কারণ হচ্ছে গিয়ে এই যে কোভিডের নিয়ে আমরা যে ওরিড, যে লকডাউন চলছে, কতদিন চলবে ঠিকই বলেছেন যে আমরা কেউ জানি না, কিন্তু এটা সলিউশন নয়। এটা সলিউশন নয় এই কারণে, কারণ ওনারা এমএসএমইর মধ্যে পড়েন, সেখানে ওনাদের অবস্থা সব থেকে সঙ্গীন। আমি আবার যেটা বলছি, ওনাদের অবস্থা সব থেকে সঙ্গীন। তার কারণ হচ্ছে গিয়ে সরকার এখন সাহায্য করতে হবে, সব দিক দিয়ে সাহায্য করতে হবে, কিন্তু সরকারের কাছে পয়সা কোথায়? প্রায় 2 লক্ষ কোটি টাকা রিজার্ভ ব্যাংকের কাছ থেকে সরকার ক্লেম করেছে, নিয়েছে, নেবে। রিজার্ভ ব্যাংক সেই জায়গায় থাকে যখন তার একদম দেশের অর্থনৈতিক ভয়াবহ অবস্থার মধ্যে পৌঁছে যায়, তখন তাকে সাপোর্ট দেওয়ার জন্য, ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য রিজার্ভ ব্যাংক, মানে আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক, সেটা থাকে। অলরেডি সরকার সেখান থেকে পয়সা নিচ্ছে, সারপ্লাসের পয়সা সেখান থেকে ডিভিডেন্ড যায়, সেটা আলাদা, কিন্তু তাছাড়াও পয়সা নিচ্ছে। তাহলে সরকারের হাতে পয়সা নেই। সরকারের হাতে যখন পয়সা নেই, তাহলে সরকার কোথা থেকে সেই জায়গাটা করবে? ডিসইনভেস্টমেন্টের কথা সরকার বলেছিল, যেটাতে আমরা পিএসইউকে টিকিয়ে রাখার দরকার ছিল, সেটা আমরা বলেছি। তার কারণ আজকে যে উনি কেউ একজন বললেন শেয়ার মার্কেটে স্টেট ব্যাংকের নেমেছে, এটা শেয়ার মার্কেট যে স্পেকুলেশনের উপরে চলে সেটা ঠিক আছে, কিন্তু ভারতবর্ষে শেয়ার মার্কেটে যে আমাদের ফরেন ইনভেস্টররা ছিল তারাও কিন্তু এই মুহূর্তে সরে যেতে শুরু করেছে, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ভয়ঙ্কর জায়গা, যেখানে আমেরিকার মতন দেশ, সেখানেও তাদের অবস্থা সংকট। সেই সংকটের মধ্যে ভারতবর্ষে যে সংকটটা এখন আরো ভয়ঙ্করভাবে আসবে, যেটা আমাদের যে লেবাররা মাইগ্রেট হয়ে বিভিন্ন রাজ্যে গেছিল তারা ফিরে যাচ্ছে। পৃথিবীতে আমাদের যেটা বললাম 2 কোটির বেশি যে মাইগ্রেট লেবার যারা ছিল, 10% একটু উঁচু দরে, তাছাড়া কিন্তু তাদের অবস্থা মোটামুটি 28 থেকে 30 অ্যাভারেজ যদি ইনকাম দেখানো যায়, 28 থেকে 30 মান্থলি ইনকাম তারাও কিন্তু তাদের কাজ শেষ হয়ে তারাও কিন্তু ফিরে আসবে। তারা যদি ফিরে আসে, আমার দেশের যে সংখ্যাটা সেটা কিন্তু ভয়ঙ্কর। কেন? তথ্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সাইডে যদি যান, তথ্য দেখবেন প্রত্যেক বছর প্রত্যেক মাসে আমাদের 15 বছরের উপরে যে জব যে তৈরি হয়, সেটা আমাদের বেকার তৈরি হচ্ছে প্রত্যেক বছরে 2.5 কোটি। আমরা কাজ দিতে পারছি 27 থেকে 30 লক্ষ মানুষকে। তাহলে এরপর যে জায়গায় আসছে সেটা আরও ভয়ঙ্কর। তাহলে
সরকার কোথা থেকে দেবে। সরকারের যে জায়গাটা ডিসইনভেস্টমেন্ট কথা বলেছিল সেটাও এই মুহূর্তে বন্ধ, কারণ এই লকডাউন যে জায়গাটার পরে এই বেকারত্বটা আরো অনেক বেশি বাড়বে, আরও বাড়বে। পিএসইউগুলো একমাত্র এই যে শেয়ার মার্কেটটা এখনো টিকে আছে, সেটা কিন্তু টিকে আছে পিএসইউগুলো, এলআইসি, ব্যাংক, এগুলোর উপরে। আমি ভলান্টিয়ার সাহেবের কাছে একটা কথা জানতে চাইছি যে এই যে পিএসইউ এর ডিসইনভেস্টমেন্ট কিংবা পিএসইউ কে টোটালি বেসরকারি করে দেওয়া এটা আপনারা কতটা সমর্থন করেন? দেখুন, এটা দুদিকেই বলা যায়। বেটার এনভায়রনমেন্ট তো হবে, বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে আর বেটার ওয়েতে করতে পারবে, এমপ্লয়মেন্ট বাড়বে, তারপরে আপনার মার্কেট হিসাবে ওরা চলতে পারবে, অনেক কিছু ডিসিশন যা আছে। না, কিন্তু ধরুন যে পিএসইউ গুলো খুব লাভজনক, ধরুন কোল ইন্ডিয়ার মতো পিএসইউ, এটা মহারত্ন কোম্পানি, এটা লাভজনক। ওয়ার্ক কালচার নেই ওখানে, ওয়ার্ক কালচার তো আপনাকে ওয়ার্ক কালচারটা অন্য জিনিস, কিন্তু লাভটা উনি যেটা বললেন এই মুহূর্তে কারেন্ট জিনিস হচ্ছে কোভিড-19। হ্যাঁ, উনি বললেন প্রাইভেট হলে ভালো, না না কারেন্ট হচ্ছে কোভিড-19। এবার আমাদের দগদগে এটা ঘা, কোভিড-19 যখন আমাদের দেশ যখন এফেক্টেড হলো, আমাদের কারা সাহায্য করছে? সরকারি হসপিটালগুলোতেই। প্রাইভেট হসপিটালগুলোতে যদি যান, সেখানে কি অবস্থায়, তারা কিন্তু হাত গুটিয়ে নিচ্ছে। সেই সংখ্যাটা আমাদের স্বাস্থ্যকর্মী থেকে ডাক্তার থেকে শুরু করে তারা প্রত্যেকেই, এটা জাতীয় বিপর্যয়ের সময় সবসময় মাথায় রাখতে হবে, জাতীয় বিপর্যয়ের সময় প্রাইভেট জায়গাটার থেকে হচ্ছে গিয়ে পিএসইউ পাবলিক সেক্টর জায়গাটাকে কিন্তু বাঁচিয়ে রাখে। এটা বারবার প্রমাণিত, এখনো সেটা প্রমাণিত। এটা শুধু আমি একটা স্বাস্থ্যর ওয়ার্ক কালচারের কথা বললেন, ওয়ার্ক কালচারটা টোটালি, ওয়ার্ক কালচার যদি খারাপ থাকতো তাহলে আমাদের আজকে কি কোল ইন্ডিয়া এত টাকা প্রফিট করে সরকারকে দিতে পারতো? দেখুন, পোটেনশিয়াল যত আছে ওই হিসাবে আপনিও জানেন ভালো করে, ওই হিসাবে তো কাজ হচ্ছে না। অনেক কিছু পোটেনশিয়াল, যেহেতু তো মনোপলি আইটেম আছে, আর মনোপলি আইটেমটা এরকম। আপনি দেখুন, যখন মাইনিং দেওয়া হয়, আমাদের ফ্যামিলিতে মাইনিং করে 250 টাকা পার টন চার্জ দেয়, আর বিক্রি কততে হচ্ছে 6000-7000 টাকা। একটা মনোপলি তো আছে, মনোপলি হিসাবে আপনার যত পোটেনশিয়াল আছে, উই আর নট এবল টু টেপ দ্য। কিন্তু আপনার যখন প্রাইভেটাইজেশন হবে কোল ইন্ডিয়া, যেটা আগে ছিল, পার্ট ওয়াইজ করুন না, সেটা দেখুন যে সেটাতে কি শ্রমিকরা কি অবস্থায় ছিল, কর্মীরা কি অবস্থায় ছিল, সেটা দেখুন। আমি আপনাকে সেই জন্য বলেছি টু ওয়ে আছে, এটা আপনি দুদিকেই প্লাস মাইনাস আছে। আমি ওয়ার্ক কালচার বলেছি, অন্যদিকে আপনি যা বলছেন, উনিও বললেন কি পিএসইউ সাপোর্ট করতে পেরেছে। পিএসইউ সাপোর্টে তো এক্স্যাক্টলি আছেই, পিএসইউ সাপোর্ট করতে করেছে বলে আমরা আজকে দাঁড়িয়ে আছি, নাহলে অন্য ডেভেলপ কান্ট্রি যা একটা ফল করে গেছে, ওটা আলাদা ব্যাপার হতে পারে। কিন্তু ইন্ডিয়াতে এরকম আছে, অনেক জিনিসে প্রোস অ্যান্ড কনস, পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু আমাদেরকে তো আগে বাড়তে হবে। আমাদেরকে অপরচুনিটিজ অ্যান্ড প্লাস পয়েন্ট দেখে আর নেগেটিভ পয়েন্টকে পিছনে ছেড়ে আগে বাড়তেই হবে। আমাদের কিছু পয়েন্ট আছে, ওটা লাস্টে আমাকে বলবেন আপনি, তো আমি 2-4 পয়েন্ট বলবো যে আমরা এটা দিয়ে আমরা যদি এগোই। আমাদের একটা পয়েন্ট আছে, দেখুন, হিউম্যান রিসোর্স, উই হ্যাভ দ্য মোস্ট biggest country of consumers after China. This is our potential and plus point for over the other countries. And second আছে, we have human resource. আমরা যদি প্রপার ভাবে হিউম্যান রিসোর্সকে ইউজ করতে পারি, যে এখন পর্যন্ত হয়নি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু স্কিম করেছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে ওরকম ওর বেনিফিট আমরা পারলাম না। তো এইটা যদি ঠিক আছে, প্রবলেম তো আমাদেরকে দেখতেই হবে, আগে আমাদেরকে বাড়তেই হবে, কিন্তু ওই সবকে একটা সিঙ্ক্রোনাইজ ভাবে একটা সিস্টেম যদি করা হয়, তো আমরা কেন পারবো না? পারতে পারি, পোটেনশিয়াল যা আছে। আচ্ছা, আপনি প্রবলেম আসবে, আপনার রিসেশন আসবে, ডিমান্ড কম হবে, কিন্তু তবুও তো আমাদেরকে ওই হিসাবে চলতেই হবে। ওই হিসাবে এই মুহূর্তে আমাদের যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের এই মুহূর্তে নাবার্ডকে অনেক ফ্রি করতে হবে, সিডিপিকে অনেক ফ্রি করতে হবে, এমএসএমই কে ডেভেলপ করানোর জন্য এখন এই জায়গাগুলোকে প্রচুর পরিমাণে আমাদেরকে এদেরকে পাওয়ার দিতে হবে। একটা আর পয়েন্ট আছে, এমএসএমই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এমপ্লয়ার। একদম, আমি সেটা প্রথমেই বললাম, এটা এমপ্লয়ার আছে। তো এমএসএমই কে ইন ট্রু সেন্স যদি দেওয়া হয়। এই প্রসঙ্গে আমি বলি যে নোবেলজয়ী অর্থনীতিবিদ আমাদের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, উনি কালকেই যে একটা বক্তব্য রেখেছেন, সেটাতে উনি কিন্তু খুব সরাসরি বলেছেন যে এই যে এমএসএমই সেক্টরে যারা বেকার হবে, তাদের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। এক্স্যাক্টলি, এবং খুব সরাসরি বলেছেন, এবং তাদের জন্য কিন্তু একটা আর্থিক প্যাকেজ কিন্তু ঘোষণা করতেই হবে।
তা না হলে কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচবে না। আমি কিন্তু ডিফার করি ওইটাতে। দেখুন এখন যা পজিশন হচ্ছে আর আসবে, এবং এর সঙ্গে যে খুব ইম্পর্টেন্ট কথা যেটা উনি বলেছেন, এই যে শ্রমিক, বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক, যারা অন্য স্টেট থেকে আসবে, তাদের জন্য কিন্তু একটা ব্যাংক এসি কিন্তু খুলে দিতে হবে। দেখুন আমি হিউম্যান রিসোর্সের কথা আপনার কাছে বলেছি। হ্যাঁ, আমরা রানীগঞ্জ চেম্বার অফ কমার্সে আমরা মাছ দিই না, মাছ ধরবার কাটা দিই আমরা। তো আমাদের এটাই স্টাইল আছে। আমরা এইটা এক্সপেক্ট করছি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, মেনলি স্টেট গভর্নমেন্ট টু সাম এক্সটেন্ট আমরা এক্সপেক্ট করি কি আপনি সবসময় প্যাকেজে আপনি উপরে আপনি চলতে পারেন না। এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করে দেয় তো পোটেনশিয়াল আছে আমাদের। এখন তো আপনাকে তো প্যাকেজ তো এই মুহূর্তে যে অবস্থা আপনাকে বিভিন্ন আপনার এই যে আপনি যে বললেন যে ইন্ডাস্ট্রিটা তো বসে যাচ্ছে, আমার হাতে সাইক্লিং ইকোনমিটা চলবে, তো আপনার যে প্রোডাকশনটা তৈরি হয়েছিল যেটা বিক্রি হচ্ছে না সেটা আপনার ডাম্প হয়ে আছে, তাহলে আপনি নতুনভাবে আরও আপনি ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্টমেন্টে সবার কাছে সেই পয়সাটা নেই, বিশেষ করে ছোট এবং মধ্য উদ্যোগে যারা আছে তাদের নেই, তাহলে তাদেরকে তো একটা সাপোর্ট দিতে হবে। এই যে সাপোর্টটা দিতে হবে তার সাথে যে লেবার তাদেরও একটা মানে যে ফিরে যাচ্ছে, যে এতদিন ধরে কাজ করেছি, বিশেষ করে মাইগ্রেন্ট লেবার যারা তাদের যে বিভিন্ন জায়গায় কাজ করেছে সেই জায়গা থেকে তারা যে ফিরে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে যত টাকা আজকে নীরব মোদীর মতো লোকরা আমাদের দেশের মানুষের টাকা মেরে পালিয়ে গেছে, সেই টাকাটা যদি আজকে ব্যাংকে থাকতো তাহলে ব্যাংক খুব সহজেই কিন্তু এই সংকটটা কাটিয়ে উঠতে পারে। এক্স্যাক্টলি, এটা তো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। সে তো আছে কারণ, এবং আরও একটা কথা যে অবশ্যই ইন্ডাস্ট্রিগুলো যদি ভালো চলে তাহলে নিশ্চয়ই ব্যাংকের টাকা তো রিপে হবেই, কিন্তু এটাও দেখতে হবে যে ব্যাংক কিন্তু অন্য দিক থেকে যেটা দেখতে গেলে, যেটা আপনি প্রথমেই যেটা বলেছেন আপনি বিপ্লববাবু, যে একটা বড় লোন স্যাংশন করতে গেলে সেখানে অনেক এজেন্সির রিপ্রেজেন্টেটিভরা থাকে। আমি যেটা বলতে চাই তার মানে কি সেখানে কি সরাসরি রাজনৈতিকভাবে সেই লোনগুলো কি স্যাংশন করা হয়? আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এটা তো কোনো ইয়ে নেই যে করাপশান একটা পার্ট আমাদের আছে, পলিটিক্যাল একটা হ্যাজার্ডস আছে, সমস্ত কিছু মিলিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থাটা ডামাডোল। এই জায়গা থেকে যদি আমাদেরকে বেরোতে হয় তাহলে সিস্টেমের আমাদের কিছু পরিবর্তন করা দরকার আছে, এবং বৌদ্ধিক চিন্তাভাবনার মানুষ যারা তাদেরকেও এসে দাঁড়িয়ে বলতে হবে যে যে সিস্টেমটা হচ্ছে, যেখানে ভুলগুলো হচ্ছে তাদেরকে দাঁড়িয়ে বলতে হবে। আমরা একেবারে বলার জায়গাটা আমাদের বন্ধ হয়ে গেছে শেষ জায়গাতে। এবং যে কথাটা সন্দীপবাবু বললেন যে একটা সিস্টেমের মধ্যে আসছে, বিশেষ করে একদিক থেকে আমাদের এই লকডাউন বা কোভিড-19 সেটা আমাদের একদিক থেকে আশীর্বাদ হয়েছে যে অনেকে অনেক কিছু ভাবনা চিন্তা করছেন, বিশেষ করে যেগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তারা অনেকটা সিস্টেমের মধ্যে এসেছে। কিন্তু কথাটা মনে রাখতে হবে যে এই কোভিড-19-এর এই প্রভাবটা যখন কেটে যাবে তখন আমাদের দেশের অর্থনীতি কোন জায়গাটায় দাঁড়াবে সেটা কিন্তু এখন থেকে যদি চিন্তা ভাবনা করা না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা কিন্তু ভীষণভাবে একটা সংকটের শিকার হব। যে সংকটটা আমাদের এখন রয়েছে সেই সংকটটা কিন্তু আগামী দিনেও আমাদের সেই কোভিড-19-এর পরে আমাদের দেশের অবস্থা যেটা আমি বললাম, মিডল ক্লাসের কনজাম্পশন পাওয়ার চলে যাচ্ছে, সেটাকে বাড়ানোর একটা চিন্তা করতে হবে। এবং সেই প্রসঙ্গে আমি বলছি যে রঘুরাম রাজন, প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গভর্নর, অমর্ত্য সেন এবং একই সঙ্গে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তারা তিনজনই কিন্তু এইভাবেই সওয়াল করেছেন যে কোভিড-19কে সামনে রেখে সেখানে কিন্তু অবিলম্বে কিন্তু সরকারকে বিভিন্নভাবে ব্যবস্থা নিতে হবে। আজকে আমাদের আলোচনা এখানে শেষ করতে হবে। অনেক ধন্যবাদ, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এলেন এবং আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করলেন। আমাদের ভালো লাগলো এবং আগামী দিনে আমরা অবশ্যই আবার এখানে হাজির হব। অনেক ধন্যবাদ বিপ্লববাবু, আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিলেন। অনেক ধন্যবাদ ভলান্টিয়ার সাহেব, আপনি অনেক দূর থেকে আমাদের এখানে এসেছেন ব্যস্ততার সময় থেকে, ধন্যবাদ আপনাদেরকে। আগামী দিনে আমাদের সংকট অবশ্যই আমরা কাটিয়ে উঠবো এটা আমরা আশা করি, এবং কোভিড-19 পেরিয়ে পরে আমরা নিশ্চয়ই কোনো না কোনোভাবে দিশা খুঁজে পাবো। অন্তত আমাদের অর্থনীতিবিদরা একটা দিশা দেওয়ার চেষ্টা করছেন, আমরা কতটা ফলো করব সেটা হচ্ছে আমাদের ওপরে। আমরা আজকে বিদায় নেব, তার আগে একটাই আমাদের কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট, কোভিড-19-এর যে শর্তাবলী আছে সেগুলো মেনে অন্তত নিজেদেরকে সুরক্ষিত রাখুন। অনেক ধন্যবাদ, শুভরাত্রি।